শিগগিরই স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যাশা প্রধানমন্ত্রীর। উন্নয়ন প্রকল্পের অর্থ আপাতত করোনা সংকট উত্তরণের ব্যয় ঘোষণা। দেশে করোনা আক্রান্তের সংখ্যা 2000 ছাড়ানো। 24 ঘন্টায় প্রাণ গেল 9 জনের। সুস্থ হয়ে নিজ ঘরে নতুন 8 জন সহ 66 জন। পরামর্শ দেওয়ার নামে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান ওবায়দুল কাদেরের। যথেষ্ট সময় পেলেও সরকার কার্যকর ব্যবস্থা নেয়নি, অভিযোগ বিএনপি। করোনার থাবা এখন প্রবাসী বাংলাদেশিদের গায়েও। সামাজিক সংক্রমণের শিকার সিঙ্গাপুরের বাংলাদেশিরা। আসসালামু আলাইকুম, মেহেদী হাসান খান। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভির রাতের খবরে। এতক্ষণ বলছিলাম সংবাদ শিরোনাম, এবারে জানাতে চাই পুরো খবর। বিশ্বব্যাপী মহামারী আকার ধারণ করা করোনা ভাইরাসের ফলে সৃষ্ট পরিস্থিতি থেকে উত্তরণে দেশবাসীকে বিশেষ দোয়া ও প্রার্থনার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিগগিরই স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রত্যাশাও করেন তিনি। একাদশ জাতীয় সংসদের 7ম অধিবেশনের সমাপনী বক্তৃতায় তিনি এই কথা বলেন। তিনি আরও বলেন, দেশের উন্নয়ন প্রকল্পের ব্যয় আপাতত করোনা সংকট উত্তরণের জন্য ব্যয় করা হবে। আরও তথ্য মোবাল্লিক করিমের। সভাপতি মণ্ডলীর মধ্যে শনিবার বিকেলে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় একাদশ জাতীয় সংসদের 7ম অধিবেশন। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী উপস্থাপনীয় কাগজপত্র। একদিনের এই অধিবেশনের সমাপনী বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা। আমরা শোক প্রস্তাবের উপর যে প্রস্তাবনা এসেছে তার প্রতি আমি সমর্থন জানিয়ে একটু বলবো। বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রী জানান, সারা বিশ্বে করোনা পরিস্থিতিতে সংবিধানের বাধ্যবাধকতা রক্ষার এই অধিবেশন হবে সংক্ষিপ্ত আকারে। গত ডিসেম্বর মাসের শেষের দিকে এই ভাইরাসটা দেখা দেয়। আমরা তখন থেকে এই বিষয়টার দিকে নজর রাখছিলাম। তখন আমাদের দেশের প্রাদুর্ভাব আসেনি, কিন্তু যখনই আমরা একটা কোনো সম্ভাবনা দেখেছি তখনই আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। বলেন, দেশের উন্নয়ন প্রকল্পের ব্যয় আপাতত করোনা সংকট উত্তরণের জন্য ব্যয় করা হবে। তুলে ধরেন সরকারের নানা উদ্যোগের কথা। আর করোনা পরিস্থিতি মোকাবেলার জন্য এখন পর্যন্ত 64 জেলায় 50 কোটি টাকা নগদ ক্যাশ এবং 90,000 মেট্রিক টন খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। আহ্বান জানান সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে। ঝড় ঝাপটা দুর্যোগ তো আসেই। এই সময় হতাশ হওয়া বা ভয় পাওয়ার কিছু নেই, সাহসের সাথে এটা মোকাবেলা করতে হবে। আসলে আমাদের দেশের মানুষ সাহসী হতে তো একটু বেশি সাহসী হয়ে গেছে। তাদেরকে বলা হয় আপনারা ঘরে থাকেন, এখন কেউ যদি ঘরে না থেকে এখন বউ নিয়ে শ্বশুরবাড়ি বেড়াতে গেল শিবচর থেকে যে টুঙ্গিপাড়া যে হাজির, ব্যাস করোনা ভাইরাস টুঙ্গিপাড়া পর্যন্ত পৌঁছায় গেল। বিশ্বব্যাপী মহামারী আকার ধারণ করা করোনা ভাইরাসের ফলে সৃষ্ট পরিস্থিতি থেকে উত্তরণে দেশবাসীকে বিশেষ দোয়া ও প্রার্থনার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদেরকে বারবার আমরা অনুরোধ করছি, আপনারা যে যেখানে আছেন সেখানেই থাকেন। মোবাল্লিক করিম, মাই টিভি, ঢাকা। মানে ধরে রাখতে পারি এবং ওখান থেকে যদি আমরা দেশে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে 24 ঘন্টায় মারা গেছেন 9 জন। একই সময় দেশে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে 306 জন। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন 84 জন, আর মোট শনাক্তের সংখ্যা 2144 জন। তবে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 8 জন। এই নিয়ে মোট সুস্থ হলেন 66 জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান আইইডিসির পরিচালক মির্জাদি সেব্রিনা ফ্লোরা। রিপোর্ট আমিনুল মজলিসের। দেশে 24 ঘন্টায় আগের দিনের তুলনায় কমেছে করোনায় মৃত্যু, তবে বেড়েছে আক্রান্ত শনাক্তের সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে সর্বশেষ তথ্য তুলে ধরেন আইইডিসিআর পরিচালক। আমরা গতকাল যে পরীক্ষাগুলো করেছি সেই পরীক্ষার মধ্যে সর্বমোট সংক্রমিত ব্যক্তির সংখ্যা গত 24 ঘন্টায় 306 জন, যা সর্বমোট এই যাবৎ পর্যন্ত সংক্রমিত ব্যক্তির সংখ্যা 2144। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 9 জন। আর আক্রান্তদের বিষয়ে বিস্তারিত ধারণা দেন মির্জাদি সেব্রিনা ফ্লোরা। সর্বমোট সংক্রমণের বয়স সীমা 21 থেকে 30 বছর বয়স। এখানে শতকরা 27% রয়েছেন। এরপরে 31 থেকে 40 বছর বয়স, যেখানে রয়েছেন শতকরা 22%, এবং এর পরবর্তীতে 41 থেকে 50 বছর বয়স, সেখানে রয়েছেন শতকরা 19%। নমুনা সংগ্রহ সহ
বিভিন্ন বিষয়ে কথা বলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা। যে আমরা গত 24 ঘন্টা নমুনা সংগ্রহীত হয়েছিল 2244টি এবং আমরা পরীক্ষা করতে পেরেছি 2190টি। আমাদের গত 24 ঘন্টা আইসোলেশনে আছে 66 জন এবং বর্তমানে আছে 599 জন। গত 8 মার্চ দেশে প্রথম করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে, আর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গেল 18 মার্চ। আমিনুল মজলিস, মাই টিভি, ঢাকা। পরামর্শ দেওয়ার নামে মানুষের মধ্যে বিভ্রান্তি না ছড়ানোর জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সকালে তার সরকারি বাসভবনে ব্রিফিংয়ে এসব কথা বলেন। তিনি বলেন, এখন একমাত্র ফোকাসই হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো। মির্জা ফখরুলের টাস্ক ফোর্স গঠন প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, এটা তার রাজনৈতিক প্রোপাগান্ডা ছাড়া আর কিছুই নয়। তিনি বিএনপি মহাসচিবের কাছে জানতে চান যে তিনি টাস্ক ফোর্স গঠনের নামে কি বুঝাতে চেয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্যবিধি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে চলার আহ্বান জানান ওবায়দুল কাদের। সরকারের কোনো ভুল হলে ভালো পরামর্শ দিতে কোনো আপত্তি নেই, কিন্তু আজ সরকারের সমালোচনা করতে গিয়ে পরামর্শ দেওয়ার নামে আজকে বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো এই মুহূর্তে কোনো দায়িত্বশীল রাজনৈতিক নেতার দায়িত্ব বলে আমরা মনে করি না। জনগণকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে অনুরোধ করছি, আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলুন, ঘরে থাকুন, আমরা আপনাদের পাশে আছি। ইনশাল্লাহ এই সংকট আমরা মোকাবিলা করতে পারব। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার করোনা প্রতিরোধে যথেষ্ট সময় পেলেও সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেয়নি। করোনা রোগীদের চিকিৎসার জন্য আইসিইউতে ভেন্টিলেটর ও সেন্ট্রাল অক্সিজেন লাইনের সুবিধা সহ পৃথক হাসপাতাল স্থাপন করতে পারেনি। সঠিক পরিকল্পনা গ্রহণ না করায় বাড়ছে রোগীদের দুর্ভোগ ও মৃত্যুহার। মূলত সারা দেশে করোনার কোনো চিকিৎসা হচ্ছে না। রাজধানী নয়াপল্টনের বিএনপির কার্যালয় থেকে ভিডিও প্রেস কনফারেন্সে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, করোনা নিয়ে দেশে বিরাজ করছে ভয়াল পরিস্থিতি। করোনার কারণে যে ভয়ঙ্কর খাদ্য সংকটের প্রকৃত তথ্য জেনে তা প্রতিকারের জন্য মুক্ত আলোচনার কোনো বিকল্প নেই। সরকারের ভুল বা ব্যর্থতা ধরিয়ে দেওয়া চক্রান্তের অংশ নয়, বরং তা গণতন্ত্রের অংশ। জনগণের জীবন নিয়ে জুয়া খেলবেন না। আমরা দেখলাম সরকার শরীরে পিঠ সারা দেশকে সংক্রমণের ঝুঁকিপূর্ণ বলে ঘোষণা করেছে। সারা দেশ করোনা ভাইরাস সংক্রমণের জন্য ঝুঁকিপূর্ণ, এটি বুঝতে সরকারের কেন এত দেরি হলো, এটি বোধগম্য নয়। করোনার থাবা এখন প্রবাসী বাংলাদেশিদের গায়েও। বিশেষ করে সামাজিক সংক্রমণে তারা হচ্ছেন বেশি আক্রান্ত। সিঙ্গাপুরের প্রভাব দেখা গেছে বেশি, বিশেষ করে যারা সেখানে শ্রমিক হিসেবে কর্মরত রয়েছেন। আরও একটি রিপোর্ট মোবাল্লিক করিমের। সিঙ্গাপুরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। এরই মধ্যে আক্রান্ত হয়েছেন 2000-এর বেশি শ্রমিক, আর গত 7 দিনে আক্রান্ত হয়েছেন প্রায় 1600। বলা হচ্ছে দেশটিতে আক্রান্তের 40 ভাগই বাংলাদেশি, আর কারণ হিসেবে দেখা হচ্ছে তাদের আবাসস্থল ডরমেটরিগুলো। এই প্রসঙ্গে প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ শাহিদুজ্জামান টরিকের সাথে কথা হয়, যিনি সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি এবং বাংলাদেশ বিজনেস চেম্বার অফ সিঙ্গাপুরের সাবেক সভাপতি। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন সিঙ্গাপুরে আমাদের প্রবাসী বাঙালিরা। মোট সিঙ্গাপুরে আক্রান্ত প্রায় 40% বাঙালি। সেখানে আপনি কি দেখছেন বা তারা কেমন আছেন? আজকে পর্যন্ত সিঙ্গাপুরের টোটাল আক্রান্তের সংখ্যা প্রায় 6000, 5992। তার মধ্যে বাংলাদেশি 2000, অলমোস্ট 2000 তার মধ্যে। তো সংখ্যাটা প্রায় 40%-এর চেয়ে বেশি। জানান সেখানে দেশটির সরকার সব ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। সবাই একটু এখন আতঙ্কের মধ্যে পড়ে গেছে, কারণ ওরা তো সবাই ডরমেটরিতে থাকে। তো ডরমেটরিতে এক একটা ডরমেটরিতে 5000, 10,000, ইভেন 20,000 পর্যন্ত ওয়ার্কাররা থাকে বড় বড় ডরমেটরি। তো বড় ডরমেটরিতে এটা ধরা পড়ার পরে সবাই আতঙ্কিত হয়ে গেছে, বাট সিঙ্গাপুর গভর্নমেন্ট তাদেরকে
ওই ডরমেটরি দুইটা লকডাউন করে দিছে। দুইটা ডরমেটরিতে প্রায় 20,000 শ্রমিক থাকে। তো ওইটাতে যারা টেস্ট করার পরে করোনা পজিটিভ ধরা পড়তেছে তাদেরকে সাথে সাথে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। এমনকি বকেয়া বেতন পরিশোধ সহ সব ব্যবস্থাপনা রয়েছে সেখানে, তবে কোয়ারেন্টিন বাধ্যতামূলক। মানে ভালো দিকটা হলো যে এখানে মৃত্যুর হার কিন্তু খুব কম, মাত্র এ পর্যন্ত 11 জন মারা গেছে। 5 লাখ মিল তাদেরকে প্রত্যেকের ডরমেটরিতে পৌঁছিয়ে দেওয়া হচ্ছে এবং যেটা করা হচ্ছে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সবকিছু এই ডরমেটরিতে গভর্নমেন্ট থেকে পৌঁছিয়ে দিচ্ছে। এদিকে আক্রান্তের হার বেশি হলেও সঠিক ব্যবস্থাপনার জন্য সেখানে সেরে ওঠা ও মৃত্যুর হার কম বলে জানাচ্ছে দেশটির সরকার। মুবাল্লিক করিম, মাই টিভি, ঢাকা। এর সাথে সময় আছে বিরতিতে যাবার, সঙ্গেই থাকুন, একটু পরেই ফিরে আসছি। ভারতের পশ্চিমবঙ্গে আটকে পড়া আরো 229 জন বেনাপোল দিয়ে বাংলাদেশে থাকছেন 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে এবং 50টিরও বেশি জেলায় ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। ব্রাহ্মণবাড়িয়ায় জানা যায় বিপুল লোক সমাগম, 4 গ্রাম লকডাউনে। স্বাগত বিরতির পর আপনারা দেখছেন মাই টিভির রাতের খবর। আর শুরুতেই থাকছে করোনায় করণীয়। করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এ রোগে আক্রান্তের নেই কোনো ধনী গরিব কিংবা সাদা কালোর পরিচয়। করোনায় আক্রান্ত গরিব মানুষের চিকিৎসার ভারও তাই একই হাসপাতালে। করোনায় ধনী মানুষের মতোই চিকিৎসা সেবা পাবেন গরিবরা, জানালেন চিকিৎসক। আরও জানাচ্ছেন শারমিন আজাদ তার প্রতিবেদনে। করোনা ভাইরাসও যাদের ঘরে রাখতে পারে না তারা হলো গরিব ও খেটে খাওয়া মানুষ। কখনো কাজের সন্ধানে, কখনো কম দামে নিত্যপণ্য কেনার লাইনে দাঁড়াতে হচ্ছে তাদের। অনেক সময়ই সামাজিক দূরত্বের সচেতনতা না মানার কারণে করোনার ঝুঁকিতে থেকে যায় নিম্নবিত্ত মানুষ। ঢাকায় তাদের জন্য সরকারি হাসপাতালেও দেয়া হচ্ছে করোনা সেবা ব্যবস্থা। সরকারি হাসপাতাল কোনো গরিব, কোনো উচ্চবিত্ত, মধ্যবিত্ত কোনো ভাগ নেই। সাদা কালো, সবুজ হলুদ কোনো ভাগ নেই। সকলের জন্য সরকারি হাসপাতাল আমরা সবসময় চিকিৎসা দিয়ে আসছি এবং এখনও কোভিড রোগীদের জন্য গরিব, দুঃখী, মধ্যবিত্ত, উচ্চবিত্ত সকলের জন্য আমাদের এই দ্বার খোলা থাকবে। করোনা সংক্রমণে হাসপাতালে সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান এই পরিচালক। আমাদের 10 শয্যার আইসিইউ আছে, আরও 10 শয্যার আইসিইউ আমরা স্থাপন করব এবং প্রতিটি হাসপাতালে অক্সিজেন লাইনের কাজ আমরা এখন শুরু করে দিয়েছি, কারণ আপনারা জানেন এই রোগী অক্সিজেনের প্রয়োজন খুব বেশি। হাসপাতালগুলোতে ভেন্টিলেশন ব্যবস্থাও বাড়ানো হচ্ছে বলে জানান তিনি। শারমিন আজাদ, মাই টিভি, ঢাকা। এদিকে করোনার কারণে দুদেশের মধ্যে যাতায়াত বন্ধ থাকায় ভারতের পশ্চিমবঙ্গে আটকে পড়া আরও 229 জন বাংলাদেশি বিশেষ ব্যবস্থাপনায় গত 3 দিনে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন। এছাড়া শনিবার আরও 30 বাংলাদেশি পাসপোর্ট যাত্রী দেশে ফিরেছেন। তাদের স্বাস্থ্য পরীক্ষার পর 14 দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখার জন্য বেনাপোল পৌরসভার কমিউনিটি সেন্টার ও জিকরগাছা গাজীর দরগা মাদ্রাসায় পাঠানো হয়েছে। যাদের শরীরে উচ্চ তাপমাত্রা পাওয়া যাচ্ছে তাদেরকে যশোর সদর হাসপাতালের আইসোলেশনে রাখা হচ্ছে। দেশের 50টিরও বেশি জেলায় ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের পাশাপাশি মৃত্যুর সংখ্যাও। এমনই বাস্তবতায় প্রাণঘাতী ভাইরাসের বিস্তার রোধে প্রশাসন যখন মাঠ পর্যায়ে জনসচেতনতায় কাজ করে যাচ্ছে, ঠিক তখনই ব্রাহ্মণবাড়িয়ায় এক জানাজায় যোগ দিয়েছে হাজার হাজার মানুষ। এ ঘটনায় 4টি গ্রাম লকডাউন করেছে প্রশাসন। অন্যদিকে অসহায় মানুষ যাতে ঘরে থাকতে পারে সেই জন্য খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছে সরকার। প্রতিনিধিদের তথ্যে রিপোর্ট নূর মোহাম্মদের। করোনার বিস্তার রোধে সারা দেশে যখন সব ধরনের জনসমাগম, গণজমায়েত নিষিদ্ধ, তখন ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিপুল সংখ্যক মানুষের এই উপস্থিতি একটি জানাজাকে কেন্দ্র করে। সরাইলের জামিয়া রহমানিয়া বেরতলা নামের একটি মাদ্রাসায় খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা জোবায়ের আহমেদ আনসারির নামাজে জানাজায় অংশ নেন নানা প্রান্তের মানুষ। ছিল না সামাজিক দূরত্ব।
বিপুল সংখ্যক মানুষের উপস্থিতির কারণে মাদ্রাসার মাঠে জায়গা না হওয়ায় মানুষ অবস্থান নেয় ঢাকা সিলেট মহাসড়কে, যে কারণে জরুরি যানবাহনও বন্ধ হয়ে যায়। বিপুল সংখ্যক মানুষের উপস্থিতির ব্যাপারে কথা বলেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমাদের কাছ থেকে অনুমতি নেওয়ার প্রশ্নই ওঠে না, আমাদেরকে কেউ জানায় নাই। আর এই মুহূর্তে এত লোক এভাবে সমাগম হবে এই ধরনের কোনো তথ্য আমাদের কাছে ছিল না। যখন আমরা ওই যে জানাজার বিষয় এরকম হবে জানতে পারছি, আমি ওসি সাহেবের সাথে কথা বলছি সকালবেলায়, তিনি বললো যে পুলিশ থাকবে, পুলিশ আছে, আমিও যাচ্ছি, এতটুকু। এরপরে আমি জানলাম যে মোটামুটি লোক সংখ্যা একটু বেশি হয়েছিল, এতটুকুই। এই লকডাউন দেখার দায়িত্ব দিয়েছিল আইন শৃঙ্খলা বাহিনী। হ্যাঁ, বিভিন্ন জায়গায় জায়গায় পুলিশ ছিল, এটা তারাই ভালো বলতে পারবে। যদিও একাধিকবার চেষ্টা করে এ বিষয়ে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এদিকে ঢাকার পরেই অন্যতম করোনা প্রবণ এলাকা নারায়ণগঞ্জে লকডাউন নিশ্চিতে আরও শক্ত অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। স্থানীয় প্রশাসনকে সহযোগিতার পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিজেদের উদ্যোগে চেকপোস্ট বসিয়েছে সেনাবাহিনী। সামাজিক দূরত্ব আর মানুষকে ঘরে অবস্থান নিশ্চিতে চলছে সচেতনতামূলক নানা কার্যক্রম। এদিকে গাজীপুরের সড়ক কিংবা হাটবাজারগুলোতে সাধারণ মানুষের অহেতুক চলাচল এখনও পুরোপুরি বন্ধ হয়নি। ব্যাটারি চালিত অটোরিকশা সহ ছোট যানবাহনে এখনও গাদাগাদি করে আরোহণ করছে মানুষ, মানছে না সামাজিক দূরত্ব। নূর মোহাম্মদ, মাই টিভি নিউজ ডেস্ক। এবারে খেলার খবর। 2 বছরের জন্য দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের ক্রিকেট পরিচালকের দায়িত্ব পেলেন সাবেক অধিনায়ক গ্রাইম স্মিথ। চুক্তি অনুসারে 2022 সালের 31শে মার্চ পর্যন্ত এই পদে থাকবেন তিনি। এর আগে অস্থায়ী ভিত্তিতে ক্রিকেট পরিচালকের দায়িত্ব পালন করেন স্মিথ, তবে এবার দায়িত্বটা দীর্ঘমেয়াদী হওয়ায় স্বস্তি জানিয়েছেন তিনি। স্মিথ মনে করেন পরিকল্পনা করে দলকে এগিয়ে নিতে ভালো সময় পাবেন তিনি। এর সাথে সংবাদের একেবারে শেষ পর্যায়ে আমরা, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো মনে করিয়ে দিতে চাই আরও একবার। শিগগিরই স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যাশা প্রধানমন্ত্রীর। উন্নয়ন প্রকল্পের অর্থ আপাতত করোনা সংকট উত্তরণের ব্যয় ঘোষণা। দেশে করোনা আক্রান্তের সংখ্যা 2000 ছাড়ানো। 24 ঘন্টায় প্রাণ গেল 9 জনের। সুস্থ হয়ে নিজ ঘরে নতুন 8 জন সহ 66 জন। পরামর্শ দেওয়ার নামে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান ওবায়দুল কাদেরের। যথেষ্ট সময় পেলেও সরকার কার্যকর ব্যবস্থা নেয়নি, অভিযোগ বিএনপি। করোনার থাবা এখন প্রবাসী বাংলাদেশিদের গায়েও। সামাজিক সংক্রমণের শিকার সিঙ্গাপুরের বাংলাদেশিরা। কার্যকর ওষুধের সন্ধানে দেশে দেশে বিজ্ঞানীদের নানা পরীক্ষা। করোনা ছড়ানোর নতুন কেন্দ্র আফ্রিকা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আশঙ্কা। 2 বছরের জন্য দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের ক্রিকেট পরিচালকের দায়িত্ব পেলেন সাবেক অধিনায়ক গ্রাইম স্মিথ। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা ও twitter/mytv বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বার্তা কক্ষ থেকে বিদায় নিচ্ছে মেহেদী হাসান খান। এবং দর্শক, করোনা সংক্রমণ রোধে সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।